যারা অ্যাব্রোডে স্টাডি নিয়ে ভাবছেন তাদের কিন্তু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। যে কোন কান্ট্রিতে আপনি যেতে চাচ্ছেন, কোন কান্ট্রিটা আপনার জন্য সুইটেবল হবে, ওখানকার স্টাডি ফি কত, ওখানে হচ্ছে আপনার প্রতি মাসে কত করে একজনের চলাচলের জন্য খরচ হয়, বা টোটাল এক্সপেন্ডিচার, মান্থলি এক্সপেন্ডিচার কত, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এবং ওখানে যে পার্মানেন্ট রেসিডেন্স বা পিআরটা কত সহজে পাওয়া যায় বা কতদিন লাগতে পারে, বা আদৌ ওখানে পিআর পাওয়া সম্ভব কিনা, এই বিষয়গুলো আপনার একটু জানতে হবে। তো আমরা যখন কথা বলি তখন কিন্তু একটা দেশের নাম সবসময় প্রথমে চয়েস লিস্টের ফার্স্টের দিকে আসে, সেটা হচ্ছে ফিনল্যান্ড। স্টুডেন্টদের জন্য কিন্তু ফিনল্যান্ড অনেক বেশি কি বলবো, প্রেফারেবল একটা জায়গা। সো হ্যাঁ, যদি আপনি ফিনল্যান্ডের কথা ভাবেন সেক্ষেত্রে আমি বলবো যে না, ফিনল্যান্ডে পিআর পাওয়া, পার্মানেন্ট রেসিডেন্স পাওয়াটা সহজ। সেই ক্ষেত্রে আপনি ফিনল্যান্ড চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে এখানে বর্তমানে কিন্তু জবের যে ফ্যাকাল্টি আছে বা জবের যে স্পেসটা আছে সেটা খুবই কম। সো আপনাকে এইখানে কিন্তু 10 থেকে 12 মাসের একটা ব্যাকআপ, মানে হচ্ছে 10 থেকে 12 মাস আপনি কাজ পাবেন না, বসে আপনার চলতে হবে বা বসে খেতে হবে, এরকম একটা ব্যাকআপ। ওখানকার মান্থলি এক্সপেন্ডিচার, আপনি খরচ, বাড়ি ভাড়া, ওখানকার খাওয়া দাওয়ার বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল বা নেট বিল, বা আপনার হচ্ছে যা যা খরচ, মান্থলি খরচগুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে যে 1 মাসে কত খরচ হয়। সে অনুযায়ী আপনাকে কিন্তু 10 থেকে 12 মাসের একটা ব্যাকআপ নিয়ে যেতে হবে, যে আপনি 12 মাস পরে হয়তো বা জব পেতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে একটা ব্যাকআপ নিয়ে ফিনল্যান্ডে যেতে হবে। জবের ওখানে কিন্তু এখন ক্রাইসিস চলছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর হ্যাঁ, স্টাডি ফিটা এখানে একটু বেশি। তবে স্টাডি ফিটা বেশি হলেও যদি আপনার ভাইভা ভালো হয়, যদি আপনার রেজাল্ট ভালো থাকে, এখানের ইউনিভার্সিটি গুলা কিন্তু আপনাকে 50 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। ঠিক আছে? তো এই বিষয়টা একটু আপনি খেয়াল রাখতে পারেন যে এখানে স্টাডি ফি। আর যদি আপনি ডাবল যান, মানে কাপল যান, বা আপনি স্পাউস নিয়ে যান, দুইজন গেলে কিন্তু এখানে আপনি নিরিবিলি খুবই সহজে থাকতে পারবেন। কিরকম? একজন হচ্ছে আর্নিং করবে আর একজন হচ্ছে আপনার স্টাডি খরচগুলা বিয়ার করবে। সো সেই ক্ষেত্রে কিন্তু একদম স্মুথলি আপনারা চলতে পারবেন। সো এটা একটা বিষয়। তো পিআর নিয়ে আপনার হচ্ছে স্টাডি নিয়ে যা যা কথা বলার এখানে মোটামুটি বললাম। তো এর বাইরে যদি আপনার কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ড নিয়ে প্রশ্ন করতে পারেন। সো এটা হচ্ছে আপনার একটা অপশন। এবার আসেন আরেকটা, আমি অপশনে আপনাদেরকে শিফট করাই। ওকে, এখন যদি আমি আপনাকে বলি, ইউরোপের কান্ট্রি গুলোর মধ্যে ডেনমার্ক একটা কান্ট্রি যেখানে আপনি আপনার স্টাডি প্ল্যান করতে পারেন। এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে টিউশন ফিসটা অনেক বেশি, বাট এখানে কিন্তু ওয়ার্ল্ডের বেশ কিছু রিনাউন্ড ইউনিভার্সিটি রয়েছে, বিশ্বের নাম করা ইউনিভার্সিটি গুলো এখানে কয়েকটা রয়েছে। সো এখানে টিউশন ফিটা একটু বেশি। আর বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্ট গুলো, সায়েন্সের যে ফ্যাকাল্টি গুলো, এই ফ্যাকাল্টিতে টিউশন ফি বেশি। বাট এখানে আবার এর সাথে সাথে যেটা হচ্ছে প্রবলেম, সেটা এখানে জব ক্রাইসিস চলতেছে। ঠিক আছে? এখানে আপনাকে একটা বড় ব্যাকআপ রাখতে হবে। বাট যদি আপনি স্পাউস ভিসায় যান বা দুইজন যান, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার সহজ হবে বা সুবিধা হবে। কারণ একজন আর্নিং করলে, যে বললাম একটু আগে, একজন আর্নিং করলে আরেকজন কিন্তু এখানে চলা সম্ভব। ঠিক আছে? সো দুইজনে প্ল্যান করবেন ডেনমার্কের জন্য। ওয়েল, আমি এখন আর একটা কান্ট্রির কথা বলবো যেটা আমি অনেকেই জানে না, সেটা হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামে বেলজিয়ামেও কিন্তু ইউরোপের কান্ট্রি গুলোর মধ্যে বেশ কিছু ভালো অপশন রয়েছে, বেশ কিছু ভালো ইউনিভার্সিটিজ রয়েছে। সো আপনারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন। এখানে আপনার ইউনিভার্সিটি, অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম ফি হয়ে থাকে। তবে আপনার এখানে 5,000 থেকে 9,000 ইউরোর মধ্যে এখানকার টিউশন ফি হয়ে থাকে। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আপনারা একটু জাস্টিফাই করতে পারেন। এখানে ভিসা নিয়ে খুব একটা বেশি সমস্যা হয় না। সবকিছু কাগজপত্র, ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা রেশিওটা এখানে অনেক বেশি ভালো। সো এইবার আর একটা কান্ট্রির কথা বলতেছি, ইউরোপের একটা কান্ট্রি ইটালি। ইটালিতে কিন্তু একটা সময় অনেক বেশি মানুষ, অনেক বেশি জনপ্রিয় ছিল। বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ইটালিতে ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য যেত। বাট মাঝখানে কিছু বছর ভিসা রেশিও কিন্তু খুবই মানে ডাউন ছিল, খুবই কম ছিল। এই কারণে কিন্তু ওখানে আস্তে আস্তে মানুষ ওখান থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাট রিসেন্ট ইয়ার্স আমি দেখলাম যে এখানে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। সো আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ইতালিও কিন্তু একটা গুড চয়েস হতে পারে। সো আজকে আমি যে গুরুত্বপূর্ণ প্রথম দিককার চয়েস লিস্টে যেগুলো থাকে সেইগুলো আপনাদেরকে বললাম। এবং এই যে ভার্সিটির কথাগুলো, এই দেশগুলোর কথা বললাম, এই দেশগুলোতে যে ভার্সিটি গুলো আছে, যেভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা এদের ওয়েবসাইটে ঢুকে আপনি জানতে পারেন, সেই সকল তথ্য আমি হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি একটু চেক করে নেন, বা এর বাইরে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমাকে, আমি চেষ্টা করবো আপনাদের জন্য।
সো আপনাদের এই তথ্যগুলো ছাড়াও যদি এক্সট্রা কোনো কনসালটেন্সি প্রয়োজন হয়, যেটা আমরা আমাদের পেইড কনসালটেন্সি বলি। এক্সপার্ট টিম আছে আমাদের। আপনারা সরাসরি কথা বলতে পারেন তাদের সাথে। আপনার যে ক্যারিয়ার অনুযায়ী বা আপনার চয়েস লিস্ট অনুযায়ী যে জায়গাগুলো ভালো হবে সেই কনসালটেন্সি গুলো দিয়ে থাকে। সো যদি আপনার মনে হয় যে আপনার পেইড কনসালটেন্সি দরকার, তাহলে আপনারা স্ক্রিনে দিয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি। সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃতও হতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার মোটামুটি যা জানার দরকার আছে আমি একটুখানি প্রশ্ন করলেই হচ্ছে, আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।